তো আজকে আমরা আমাদের চ্যাপ্টার 2 এর গতির অধ্যায়ের থার্ড লেকচার পড়ব। সেখানে আমরা পরন্ত বস্তুর সূত্র হতে উচ্চতা, বিচরণকাল, বেগ ও সময় নির্ণয় করব। তো যার জন্য আমাদের যে সূত্রগুলো লাগবে সেগুলো আমাদের অলরেডি জানা আছে, কিন্তু আমরা একবার করে দেখে নেই। তো আমরা যখন পরন্ত বস্তুর সূত্রগুলো পড়তেছিলাম এর আগে, প্রথম লেকচারটাতে একদম সূত্রগুলো যখন দেখতেছিলাম, তখন আমরা দেখছিলাম যে কোনো বস্তুর ধর্ম হলো উপর থেকে নিচে পড়া। কেন পড়ে? অভিকর্ষ বলের প্রভাবে পড়ে। আর কোনো বস্তুর ধর্ম যেহেতু উপর থেকে নিচে পড়া, তাহলে কোনো বস্তুকে যদি উপর থেকে ছেড়ে দেই তাহলে সেটা নিচে পড়বে, মানে অভিকর্ষ বলের দিকে পড়বে। যখন অভিকর্ষ বলের দিকে পড়বে তখন জি এর মান হবে পজিটিভ। এবার কিছু ক্ষেত্রে যদি উল্টা কেস হয়, যে আমরা বস্তুটাকে উপরের দিকে ছুড়ে দিলাম, উপরের দিকে যদি ছুড়ে দিই তাহলে সেটা এখন অভিকর্ষ বলের বিপরীতে যাচ্ছে না। অভিকর্ষ বলের বিপরীতে যখন যাবে তখন জি এর ভ্যালু হবে নেগেটিভ। তো এই জিনিসটা মনে রাখতে হবে। তো এই অনুযায়ী যে সূত্রগুলো হচ্ছে, প্রথমে যেটা আসে আমাদের ভি ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস জিটি। জি আমরা এই জিনিসটা আগে পড়ছিলাম, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। সেইখানে এ ছিল ত্বরণ, এখানেও জিও ত্বরণ। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, যেহেতু উপর থেকে নিচে পড়তেছে বস্তুটা, যেহেতু এগুলো পরন্ত বস্তুর সূত্র, যার কারণে আমাদের এখানে জি ইউজ করা হয়েছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা সেটা হলো, এখানে প্লাস মাইনাস ইউজ কেন করছি? কারণ আমরা যখন উপর থেকে নিচে পড়বে তখন প্লাস ইউজ করব, যখন নিচ থেকে উপরে যাবে তখন মাইনাস ইউজ করব। আচ্ছা, পরের সূত্রটা হচ্ছে এইচ ইকুয়াল টু হচ্ছে ভি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এটা এইচ কি? এইচ হচ্ছে টোটাল হাইট, কতটুকু উঠলো বা কতটুকু নামলো সেটা। টি হচ্ছে টাইম, হ্যাঁ। আর হচ্ছে আমাদের ভি হচ্ছে শেষ বেগ, ইউ হচ্ছে আদি বেগ। আচ্ছা, এরপর আসি হচ্ছে আমাদের পরের সূত্রটাতে ইউ ইকুয়াল টু এইচ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ জি টি স্কোয়ার, এই সূত্র। আর এরপর আরেকটা আছে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস মাইনাস 2জি এইচ, এই সূত্র। সো এই চারটা সূত্র দিয়ে পরন্ত বস্তুর সবগুলো ম্যাথ আমরা করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা বেশি কথা না বলে ম্যাথে চলে যাই। তো প্রথম ম্যাথ বলছে যে একটি বলকে 108 কিলোমিটার পার আওয়ার বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো, তার সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে। এখন একটা বলকে যদি তুমি বলকে নিক্ষেপ করা হলো, সে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে? যে উচ্চতাতে তার বেগটা 0 হয়ে যাবে ওটাই তো তার সর্বোচ্চ উচ্চতা, তাই না? তার মানে লাস্ট যেখানে বেগটা 0 হয়ে যাবে সেইখানে তার সর্বোচ্চ উচ্চতা। আর শুরুতে জানি আমরা কত বেগ দিয়ে সেটাকে ছুড়ছিলাম। শুরুতে আমরা দিছিলাম ইউ ইকুয়াল টু 108 কিলোমিটার পার আওয়ার বেগ দিছিলাম। 108 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড যদি করতে চাই, তাহলে 108কে 1000 দিয়ে কি দিতে হবে? গুণ দিতে হবে, আর 3600 দিয়ে ভাগ দিতে হবে। সো এটা জানি কেন দিতে হয়, আমরা এর আগেও দেখছি এগুলো। সো 108 গুণ হচ্ছে 1000 ডিভাইডেড বাই 3600। তোমরা আমার সাথে সাথে ক্যালকুলেটারে চাপতে পারো। সো আমাদের ভ্যালু আসে 30 মিটার পার সেকেন্ড, মানে 30 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এটাকে ছোড়া হয়েছিল, ঠিক আছে? এখন এইখানে এখন কোন ধরনের ত্বরণ কাজ করবে বলো তো? অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে না, কিন্তু সেটা হবে বিপরীতে, তাই না? যেহেতু কারণ নিচ থেকে উপরের দিকে ছুটতেছি, অভিকর্ষ ত্বরণের বিপরীতে কাজ করতেছি। তার মানে আমাদের এখানে যে জি এর ভ্যালু বা ত্বরণের ভ্যালু হবে নেগেটিভ জি। এখন আমরা জি এর ভ্যালু জানি না, জি এর ভ্যালু কত বলো তো? জি ইকুয়াল টু 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা জি এর ভ্যালু, আমরা অলরেডি এইটা জানি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আছে আমাদের বলছে সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠতে পারবে। তাহলে কোন সূত্র দিয়ে আমরা করব? সেটা হলো আমাদের ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2জি এইচ। এটা দিয়ে কেন করব? কারণ আমাদের এইচটা জানতে বলছে, এইচ বের করতে হবে। জি জানা আছে, ইউ জানা আছে, ভিও জানা আছে, যার কারণে এই সূত্রটা আমরা ইউজ করলাম। আচ্ছা,
এর পরে কি করব, ভি এর ভ্যালুটা বসাবো। ভি এর ভ্যালু কত, লাস্ট বেগ, লাস্ট কতটুকু হয়েছিল, 0 বেগ হয়ে গেছিল, কারণ লাস্ট একদম থেমে যাবে উপরে উঠে, থেমে গিয়ে তো সে আবার নিচে পড়বে, তাই না? তার মানে উপরে যে সর্বোচ্চ উচ্চতায় তার বেগটা অলওয়েজ 0 হবে। সো এখানে হবে 0 তার উপর স্কোয়ার ইকুয়াল টু ইউ এর ভ্যালু হচ্ছে 30 তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু হচ্ছে আমাদের এইচ এর ভ্যালুটা বের করতে বলছে। আচ্ছা, এখানে মাইনাস কেন দিছি, কারণ বস্তুটা উপর থেকে নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, যার কারণে মাইনাস। তাহলে এইচ এর ভ্যালু যদি এখান থেকে বের করি তাহলে আমরা পাই 45.918 মিটার। সো এটা হলো আমাদের সে কত সর্বোচ্চ কতটুকু উচ্চতায় উঠবে তার ভ্যালু। আচ্ছা, এরপরে আমাদের যে ম্যাথটা বলছে, দেখো 20 গ্রাম ভরে একটা ক্রিকেট বলকে 40 মিটার পার সেকেন্ড খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। ক্রিকেট বলটির বিচরণ কাল কত? বিচরণ কাল বলতে কতক্ষণ সে আকাশে ভেসে থাকবে বা উপরে থাকবে। তাহলে ক্রিকেট বলটাকে এভাবে করে ছেড়ে দেওয়া হলো, ঠিক আছে, ছেড়ে দেওয়া হলো। সে কত বেগে ছেড়ে দেওয়া হয়েছিল সেটাকে, ইউ এর ভ্যালু 40 মিটার পার সেকেন্ড বেগে ছেড়ে দেওয়া হয়েছিল। একদম সর্বোচ্চ সে কত উচ্চতায় উঠবে আমরা জানি না, ধরে নিলাম সেটা এইচ উচ্চতায় উঠছে, ঠিক আছে। আর সর্বোচ্চ উচ্চতা তার বেগটা কত হবে, 0 মিটার পার সেকেন্ড। আমরা দেখছি যে সর্বোচ্চ উচ্চতায় বেগটা অলওয়েজ 0 হয়, কারণ সেখানে গিয়ে বলটা থেমে যাবে তারপর নিচে পড়বে, সেটা হবে 0 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের বলছে বিচরণ কাল কত, টাইম। তো এমন একটা সূত্র ইউজ করতে হবে যেখানে আমাদের টাইম আছে, ইউ আছে, আর হচ্ছে ভিও আছে, তাই না? আর এইচ আমাদের লাগবে না, কারণ এই ম্যাথটা করতে এইচ লাগবে না, ঠিক আছে। কেন লাগবে না আমরা একটু এখন দেখতেছি। দেখো, তো প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হলো সূত্রগুলো নির্বাচন করতে হবে। কোন সূত্র নির্বাচন করব, যে আমাদের ইউ আছে, টি আছে, ভিও আছে, এরকম একটা সূত্র। তাহলে এরকম একটা সূত্র, ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এরকম দেখো তো, জি আছে, টি আছে, ইউ আছে, ভিও জানা আছে, এখান থেকে টিটা বের করতে হবে। সো টি ইকুয়াল টু জিটি ইকুয়াল টু দাঁড়াচ্ছে হচ্ছে ইউ মাইনাস ভি, তাই না? এখন এখান থেকে টি এর ভ্যালু বের করতে হবে, টি ইকুয়াল টু ভি এর ভ্যালু, ইউ এর ভ্যালু কত 40 মাইনাস ভি এর ভ্যালু কত 0 ডিভাইডেড বাই জি এর ভ্যালু 9.8। যদি ক্যালকুলেশন করি তাহলে উত্তর আসতেছে 4.08 সেকেন্ড। আচ্ছা, পরের ম্যাথটাতে আসা যাক। আচ্ছা, আমরা একটা জিনিস বারবার করব, সেটা হলো কি ফিগার এঁকে এঁকে ম্যাথগুলো করার ট্রাই করব, তাহলে খুবই সহজ হয় ম্যাথগুলো করতে। আচ্ছা, এর পরের ম্যাথে আসি। পরের ম্যাথে আমাদের বলছে যে 20 মিটার পার সেকেন্ড আড়ি বেঁকে একটা ক্রিকেট বলকে মুকুল খাড়া উপরের দিকে ছুড়ে দিল। এই সময়ে নিশান 30 মিটার দূর থেকে 6 মিটার পার সেকেন্ড সমবেগে ছুটে এসে বলটিকে ধরার চেষ্টা করলো। নিশানের পক্ষে বলটিকে ধরা সম্ভব হবে কিনা সেটা বের করতে বলছে। তো প্রথমে মুকুল কি করছিল, মুকুলের কাছে একটা বল ছিল ক্রিকেট, সে বলটাকে উপরের দিকে ছুড়ে দিল। হ্যাঁ, কত মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ছুড়লো, 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ছুড়লো, উপরের দিকে ছুড়ে দিল। এখন এইখানে নিশান দাঁড়ায় আছে। নিশান কি করলো, এই বলটাকে ধরার জন্য আমাদের 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে এদিকে ছুটতে শুরু করলো, আর তাদের যে মধ্যবর্তী দূরত্ব সেটা ছিল 30 মিটার। তো সে কি বলটা ধরতে পারবে কি পারবে না সেটা আমাদের বের করতে বলছে। তো এই ম্যাথটা করার জন্য যে কনসেপ্টটা লাগবে সেটা হলো যে এই বলটা ছুড়ে দিলাম উপরের দিকে, ছুড়ে দিয়ে আবার ফিরে আসার সময় তো সে ক্যাচটা ধরবে, তাই না? বলটা উপরে ছুড়লাম, আবার ফিরে আসতে, তখন নিশান গিয়ে বলটাকে ক্যাচ ধরবে। তো ফিরে আসতে যতটুকু সময় লাগবে, একবার উপরে উঠলো আবার ফিরে আসলো, যতটুকু সময় লাগবে, এই সময়ের মধ্যেই যদি নিশান এই স্থানটাতে পৌঁছাতে পারে তাহলে তো সে ক্যাচটা ধরতে পারবে, তাই না? তো আমাদের মেইনলি যেটা বের করতে হবে সেটা হলো এইখান থেকে মুকুল যে বলটা ছুড়লো উপরের দিকে, ছুঁড়ে আবার নিচে ফিরে আসতে যে সময়টা লাগবে সেটা বের করব। বের করে নিশানকে এই স্থানে পৌঁছাতে যে সময়টা লাগবে সেটা বের করব। বের করে আমরা কম্পেয়ার করে দেখব যে কার সময়টা বেশি লাগতেছে। যদি দেখি নিশান আমাদের কম সময়ের মধ্যে এখানে চলে যাচ্ছে বল ফিরে আসার আগেই, অথবা বল ফিরে আসার সাথে সাথেই ওখানে যাচ্ছে, তাহলে বুঝে নেব নিশান আমাদের ক্যাচটা ধরতে পারবে। সো আমরা প্রথমে কি করব, আমরা আগে বের করে নিব যে বলটা আসলে বিচরণকাল কত, মানে উপরে কতটুকু সময় ছিল, নিচে কতটুকু সময় ছিল, ঠিক আছে।
আচ্ছা, এখন বলের বিচরণকাল বের করতে হলে আগের মতো আগের ম্যাথটা যেভাবে করলাম সেই সূত্র দিই, সেটা হলো v = u - gt। যেহেতু উপরে ছুটতেছি, প্রথমে উপরে ছোড়ার ক্ষেত্রে আমরা প্রথমে উপরে ছোড়ার ক্ষেত্রে বের করতেছি, উপরে ওঠার ক্ষেত্রে। আচ্ছা, উপরে ওঠার ক্ষেত্রে এটা বের করতেছি, কি বের করবো এখান থেকে, টাইম লাগবে আমাদের। তো টাইমটা বের করতে হলে u - v / g করতে হবে। সো আচ্ছা, এখানে ইউ হচ্ছে বলটা ছোড়ার সময় ইউ হচ্ছে 20 মিটার/সেকেন্ড, আর বলটা ঠিক যখন একদম হাইয়েস্ট পয়েন্টে যাবে তখন তার বেগ কতটুকু হবে, শেষ বেগ 0 মিটার/সেকেন্ড। আমরা দেখছি হাইয়েস্ট পয়েন্টে অলওয়েজ শেষ বেগ 0.0 মিটার/সেকেন্ড হয়, তাহলে শেষ বেগ হবে এখানে 0 মিটার/সেকেন্ড। তাহলে আদি বেগ ছিল 20 - 0 / 9.8, তো 20 - 20 / 9.8 যদি করি তাহলে উত্তর পাই আমরা t = 2.04 সেকেন্ড। এখন মানে উঠতে তার সময় লাগছে t = 2.04 সেকেন্ড, উঠতে তার সময় লাগছে এতটুকু। এখন আবার নিচে পড়বে না, আবার বলটাকে নিচে পড়তে হবে, নিচে পড়তে কতটুকু সময় লাগবে সেটা আবার বের করব, তাই না? এখন এখানে একটু ভালো করে খেয়াল করো, বস্তুর এই সেম সূত্র দিয়ে v = u + gt দিয়ে করতে হবে এবার। কেন +gt? কারণ বস্তুটা এবার উপর থেকে নিচে পড়তেছে, উপর থেকে যখন নিচে পড়বে তখন আমরা জানি যে g এর ভ্যালু কি হয়, পজিটিভ হয়, যার কারণে এখানে প্লাস দিছি। এবার যখন উপর থেকে নিচে পড়বে তখন বলটা এই পর্যায়ে ছিল দিয়ে আবার নিচে পড়বে, এই পর্যায়ে যখন ছিল তখন তার বেগ কত ছিল, 0 মিটার/সেকেন্ড। এটাই যখন নিচে পড়তে থাকবে তখন এটাই তার আদি বেগ হিসেবে কাউন্ট হবে না, আদি বেগ হিসেবে কাউন্ট হবে, কারণ এই বেগটা নিয়ে সে নিচে পড়তে থাকবে। 0-তে ছিল, তারপরে ধীরে ধীরে নিচে পড়বে, নিচে পড়ে সে ভূমিতে এসে এই বেগটা অর্জন করবে না, 20 মিটার/সেকেন্ড বেগ অর্জন করবে, তাই না? তার মানে হচ্ছে এই ক্ষেত্রে নতুন ক্ষেত্রে আমাদের ভিটা হবে 20 মিটার/সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, এবার কি করা হলো, এবার হচ্ছে 20 মিটার, তাহলে ভি এর ভ্যালু হলো 20 মিটার/সেকেন্ড, ইউ এর ভ্যালু হলো 0 প্লাস জি এর ভ্যালু হলো 9.8 ইন্টু টি বের করতে হবে। সো টি = দাঁড়ায় 20 / 9.8, তাহলে এটার ভ্যালু দাঁড়ায় 2.04 সেকেন্ড। আচ্ছা, একটা জিনিস দেখো, আমাদের উঠার সময়, উঠতেও যে সময়টা লাগছে নামতেও সেই সময়টাই লাগছে। তো আমরা একটা ট্রিক্স খাটাতে পারি এরপরে যদি এই ধরনের ম্যাথ করতে যাই, যে উঠতে সময় আবার নামতে সময় যদি বের করতে বলে, আমরা যে কোনো একটা বের করব, উঠতে যে সময়টা লাগছে সেইটুকু বের করব, বের করে তার সাথে 2 দিয়ে গুণ করলেই হচ্ছে টোটাল কতটুকু টাইম লাগছে সেটা আমরা বের করতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আমাদের এখন টোটাল টাইম কতটুকু লাগলো ওটা নামাতে, টোটাল টি = হচ্ছে 2.04 প্লাস 2.04 সমান হয়ে যাচ্ছে আমাদের 4.08 সেকেন্ড। তার মানে আমাদের এই বস্তুটা উপরে উঠতে আর নিচে নামতে টোটালে লাগছে 4.08 সেকেন্ড। এখন আমাদের নিশানকে এই দূরত্বটা অতিক্রম করতে হবে কতটুকু সময়ের মধ্যে, 4.0 সেকেন্ড সময়ের মধ্যে, অথবা এই সময়ের আগে পৌঁছাতে হবে তাকে। এখন যদি আমরা নিশানের হচ্ছে টাইমটা বের করি, তো নিশান কি করছিল, নিশান আমাদের সমবেগে ছুটে গেছিল, এই দূরত্ব দেওয়া আছে, বেগও দেওয়া আছে। সমবেগের সূত্র কি, s = vt আমরা জানি, তাহলে এখান থেকে আমরা টি ভ্যালু বের করব, তো s / v হয়। সো s এর ভ্যালু জানা আছে 30, v এর ভ্যালু জানা আছে 6, সো কত বের হয়, 5 সেকেন্ড। তার মানে হচ্ছে নিশানকে এই স্থানে পৌঁছাতে লাগবে 5 সেকেন্ড, কিন্তু বলটা নিচে পড়তে লাগবে আবার 4.08 সেকেন্ড। তার মানে বলটা অনেক আগেই পড়ে যাবে নিশান পৌঁছানোর আগে, কারণ নিশানে পৌঁছাতে অনেক বেশি সময় লাগতেছে, সেখানে পৌঁছাতে বল পড়ার আগেই, বল পড়ার অনেক পরে সে পৌঁছাবে, তার মানে আমাদের বলটা সে ধরতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী ম্যাথে আসা যাক। পরের ম্যাথ বলছে, দেখাও যে কোনো বস্তুকে জি এর, এটা হচ্ছে জি, হ্যাঁ এটা আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, এটা জি হবে, জি কি, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ। আচ্ছা, জি এর অর্ধেকের সমান আদিবেগে খাড়া উপর দিকে ছুড়ে দিলে এটি
1 সেকেন্ড পরে ভূমিতে পতিত হবে। হ্যাঁ, এখানে 1 সেকেন্ড হবে। ওকে, আচ্ছা হ্যাঁ 1 সেকেন্ড হবে, এখানে 1 সেকেন্ড হবে। এখন আমাদের প্রমাণ করতে বলছে যে কোনো বস্তুকে জি এর অর্ধেকের সমান বেগ নিয়ে উপর দিকে ছোড়া হলো। জি এর ভ্যালু কত? 9.8। আচ্ছা 9.8 এর অর্ধেক করলে কত হয়? 9.8 এর অর্ধেক যদি আমরা করি পাচ্ছি 4.9। সো 4.9, এখন 9.8 এর অর্ধেক করলে 4.9, তাহলে এই 4.9টা কি? তার বেগ না? 4.9 বেগ নিয়ে উপরের দিকে ছোড়া হয়েছে। তার মানে বস্তুটাকে উপরের দিকে এভাবে ছোড়া হচ্ছে 4 মিটার পার সেকেন্ড নিয়ে। ঠিক আছে, এখন যখন ছোড়া হবে উপরের দিকে, বলছে যে উপরে ছোড়া হলো আবার ভূপৃষ্ঠে পতিত হবে। এই টোটাল সময়টা লাগবে কতটুকু? টোটাল সময়টা লাগবে আমাদের 1 সেকেন্ড। এটা আমাদের বের করতে হবে যে 1 সেকেন্ড হয় কি না, বের করে দেখাও। তো উপরে একবার যাবে, একবার নিচে আসবে। যখন সর্বোচ্চ উচ্চতায় যাবে, সর্বোচ্চ উচ্চতায় বেগ কত হয় জানি? v = 0 মিটার পার সেকেন্ড, তাই না? আবার যখন নিচে পড়বে বস্তুটা, তখন 0 মিটার পার সেকেন্ড বেগটা ছিল, সেই বেগ নিয়েই নিচে পড়বে। নিচে এসে তার শেষ বেগটা কতটুকু হবে? আবার 4.9 মিটার পার সেকেন্ড, তাই না? আচ্ছা, এখন আমরা যে কোনো একটা বের করব, বের করে তাকে 2 দিয়ে গুণ করলেই টোটাল টাইম কতটুকু লাগবে সেটা আমরা পেয়ে যাব। মানে বারবার এটার জন্য একবার, এটার জন্য একবার করার প্রয়োজন নেই, কারণ এর ম্যাথে, আগের ম্যাথেই আমরা দেখছি যে কোনো একটা বের করে তাকে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে টোটাল উপরে যাইতে নিচে যাইতে কতটুকু সময় লাগলো সেটা আমরা বের করতে পারি। তাহলে আমরা ধরে নিলাম যে নিচ থেকে উপরে যাইতে কতটুকু সময় লাগে সেটা বের করব। সো এটা বের করে তাকে 2 দিয়ে গুণ করে তাহলে টোটাল টাইমটা পাবো। সো এটা বের করতে হলে আগের মতো সূত্র v = ইউ মাইনাস জিটি। মাইনাস কেন? কারণ উপরে ছুটতেছি আমরা, যার কারণে। সো ভি এর ভ্যালু কত? ভি শেষ বেগ 0। ইউ এর ভ্যালু কত? ইউ হচ্ছে 4.9 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ছোড়া হয়েছিল। তারপরে জি এর ভ্যালু 9.8 ইন্টু টি এর ভ্যালু টি। সো এখান থেকে আমরা টি = বের করব হচ্ছে 4.9 ডিভাইডেড বাই 9.8। সো 9.8 ডিভাইডেড বাই 4.9 করলে পাচ্ছি হাফ সেকেন্ড। সো টোটাল টাইম কতটুকু তাহলে? টোটাল টাইম ইকুয়াল টু হচ্ছে হাফকে 2 দিয়ে গুণ দিতে হবে। সো হাফকে 2 দিয়ে গুণ দিলে পাচ্ছি 1 সেকেন্ড। সো আমরা দেখলাম যে ভূমিতে পড়তে, একবার উপরে উঠতে আবার নিচে পড়তে টোটাল টাইম 1 সেকেন্ডই লাগতেছে। তার মানে আমাদের এটা প্রমাণিত। ঠিক আছে, আচ্ছা এর পরের ম্যাথে আসি। বলা হয়েছে যে 20 গ্রাম ভরের একটা বস্তুকে উপর থেকে ছেড়ে দেওয়া হলো, 5তম সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। তার মানে এখানে একটা বস্তু উপরে ছিল, তাকে নিচে ছেড়ে দেওয়া হলো। হ্যাঁ, বলা হলো যে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই বস্তুটা অভিকর্ষ বলের দিকে পড়তেছে না? অভিকর্ষ বল যেদিকে কাজ করতেছে, বস্তুটাও সেই দিকেই পড়তেছে। তার মানে এখানে জি এর ভ্যালু কিন্তু পজিটিভ হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। তো যখন সর্বোচ্চ উচ্চতা থেকে তাকে ছেড়ে দেওয়া হলো নিচে, তখন বস্তুটা তো স্থির অবস্থায় ছিল, তারপরে তো ছেড়ে দেওয়া হলো, তাই না? তো তাহলে তার ইউ বা আদি বেগ সেটা হলো 0 মিটার পার সেকেন্ড। এই বেগ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হলো। এখন আমাদের বলছে যে 5তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তো আমরা তম সেকেন্ডের সূত্রটা পড়ছিলাম না? একটা সূত্র ছিল আমাদের তম সেকেন্ড, HTH = ছিল ইউ প্লাস হাফ জি 2t-1। মনে আছে সূত্রটা? তো এইখানে ইউ ছিল আদিবেগ, জি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, টি আমাদের কততম সেকেন্ড, সেই তম সেকেন্ডটা, আর -1। তো আমাদের তো মেইনলি দূরত্বটাই বের করতে বলছে। সো ইউ এর ভ্যালুটা বসাই আমরা। ইউ এর ভ্যালু হচ্ছে 0, যেহেতু আদিবেগ 0, প্লাস হাফ ইন্টু জি এর ভ্যালু হচ্ছে 9.8 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে 5তম সেকেন্ড, তাহলে 5 - 1। সো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি 0.5 ইন্টু হচ্ছে 9.8। তোমরা আমার সাথে ক্যালকুলেটর চাপতে পারো। 0.5 ইন্টু 9.8 ইন্টু 10-1 ইকুয়াল টু হচ্ছে 44.1 মিটার। তাহলে বস্তুটা কত দূরত্ব অতিক্রম করছে? টোটালে 44.1 মিটার। এইটা হচ্ছে আমাদের উত্তর, অ্যান্সার। সো আসলে একটা জিনিস তোমাকে বলে রাখি, সেটা হলো যখন বস্তুটা নিচ থেকে উপরে ছুটব, ঠিক তার মাথার উপরে এই পয়েন্টটাতে তার বেগ হবে 0। হ্যাঁ, আবার কোনো বস্তুকে যখন উপর থেকে নিচে ছুটব, তখন ঠিক তার এই পয়েন্টটাতে
যে বেগটা হবে সেটা হলো 0। মানে অলওয়েজ উপরে যে বেগটা পাচ্ছি সেটা আমরা অলওয়েজ 0 ধরবো, কারণ যখন নিচে ছাড়বো তখনও স্থির অবস্থায় থাকবে, আবার নিচ থেকে যখন উপরে দেব তখনও বস্তুটা উপরে গিয়ে স্থির হয়ে যাবে, যার কারণে এই উপরের বেগগুলা অলওয়েজ 0ই হচ্ছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো এখানে কেন 0 মিটার পার সেকেন্ড হয়েছে। আচ্ছা আচ্ছা আমাদের বলা হয়েছে যে বি বিন্দুকে লক্ষ্য করে এ থেকে একটি টেনিস বলকে স্থির অবস্থা হতে ছেড়ে দেওয়া হলো। মানে এই পয়েন্টে একটা বল ছিল স্থির অবস্থা হতে, তাকে ছেড়ে দেওয়া হলো, মানে স্থির অবস্থা যেহেতু বলছে তাহলে ইউ এর ভ্যালু 0 মিটার পার সেকেন্ড, না বললেও ইউ এর ভ্যালু 0 মিটার পার সেকেন্ডই হইতো, কারণ আমরা জানি বলটাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে স্থির অবস্থাতেই ছিল, তারপরে ছেড়ে দেওয়া হয়েছে। সো নিচে পড়তেছে, তার মানে এখানে জি হবে পজিটিভ, তাই না? আচ্ছা এখন আমাদের বলছে এই জিনিসটা দেখে যে ছেড়ে দেওয়া হচ্ছে বলটা, এই জিনিসটা দেখে সি বিন্দু থেকে একটা বালক 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে সে বি বিন্দুর দিকে ছুটে গেল বলটাকে ধরার জন্য। কত মিটার পার সেকেন্ড? 6 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু সমবেগে যাচ্ছে, কারণ আমাদের শুধুমাত্র একটা বেগের ভ্যালু দেওয়া আছে আর সাথে আমাদের দূরত্বটাও দেওয়া আছে। ওকে, এখন আমাদের বের করতে বলছে যে বলটাকে কি সি বিন্দুতে থাকা বালকটা ধরতে পারবে কি না। এই ম্যাথটা আর এর আগের এই ম্যাথটা, মুকুল আর নিশানের ম্যাথটা সেম ম্যাথ, হ্যাঁ একই রকমই ম্যাথ। এখন আমাদের মেইনলি বের করতে হবে যে এই বলটা এখানে পড়তে যে সময়টা লাগছিল এই সময়ের মধ্যে সি বিন্দুতে থাকা বালকটা বি বিন্দুতে পৌঁছাতে পারবে কি না। যদি পৌঁছাতে পারে তাহলে বলটা ধরতে পারবে, আর না পারলে সে বলটা ধরতে পারবে না। তাহলে আমাদের দেখতে হবে যে টাইম দুইজনের টাইমটা সমান হয় কিনা, অথবা এই বলটা এই সি বিন্দুতে থাকা বালকটা এই টাইমের মধ্যেই পৌঁছাতে পারে কি না। প্রথমে যেটা করতে হবে সেটা হলো আমাদের এই টাইমটা বের করতে হবে যে উপর থেকে নিচে পড়তে কত টাইম লাগতেছে। তো আমাদের এখানে ডিস্টেন্স জানা আছে, জি এর ভ্যালু জানা আছে, আদিবেগও জানা আছে, তাহলে কোন সূত্র দিয়ে হবে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি হাফ জিটি স্কোয়ার, তাই না? তো প্লাস কেন? কারণ এখানে অভিকর্ষ ত্বরণের দিকেই পড়তেছে। তো ইউ এর ভ্যালু কত? 0 ইন্টু এস এর ভ্যালু দেওয়া আছে 60 প্লাস ইন্টু টি প্লাস হাফ ইন্টু হচ্ছে জি এর ভ্যালু 9.8 ইন্টু টি এর ভ্যালু আমাদের বের করতে হবে টি স্কোয়ার। সো এখানে পাচ্ছি টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4.9 ও 60 ডিভাইডেড বাই 4.9। সো টি এর ভ্যালু পাবো রুট ওভার 60 ডিভাইডেড বাই 4.9 ইকুয়াল টু এখান থেকে টি এর ভ্যালু পাবো হচ্ছে 3.499 সেকেন্ড। সো 3.499 সেকেন্ড, তার মানে বলটা নিচে পড়তে সময় লাগবে 3.499 সেকেন্ড। আচ্ছা এরপর আমাদের বলা হলো যে এই সি বিন্দুতে থাকা বালকটা কি এইটাকে ধরতে পারবে। এখন তার জন্য তাকে এই সময়ের মধ্যে 3.499 সেকেন্ডের মধ্যেই বা তার আগেই এই জায়গাটাতে পৌঁছাতে হবে। তাহলে এই টাইমটা বের করি। তাহলে আমরা যেহেতু দেখতেছি বালকটা সমবেগে দৌড়াচ্ছে, তাহলে এস ইকুয়াল টু ভিটি সূত্র দিয়ে হবে। এস এর ভ্যালু আমাদের জানা আছে 20 মিটার ইন্টু ইকুয়াল টু ভি এর ভ্যালু জানা আছে 6 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাচ্ছে সে, আর টি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে টি ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের 60 ডিভাইডেড বাই হচ্ছে 20 ডিভাইডেড বাই 6। সো 20 ডিভাইডেড বাই 6 যদি করি তাহলে উত্তর পাই আমরা 3.33 সেকেন্ড। সো আমরা দেখলাম যে 3.33 সেকেন্ড বেরোচ্ছে, আর বলটা পড়তে সময় লাগবে 3.499 সেকেন্ড। তা এটাকে T2 ধরলাম, এটাকে T1 ধরলাম, তা দেখা গেল যে হচ্ছে T1টা বড় T2 এর তুলনায়, মানে বালকটা আগে গিয়ে পৌঁছাবে, তার মানে সে বলটা ক্যাচ করতে পারবে। তো এবার পরের ম্যাথটাতে যাওয়া যাক। পরের ম্যাথে বলছে যে এ বস্তুকে 120 মিটার উঁচু থেকে ফেলে দেওয়া হলো, একই সময়ে অপর একটি বস্তু বিকে 19.6 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, ভূমি ছাড়া বস্তুদ্বয় মিলিত হবে কি? আচ্ছা জিনিসটা হলো কি, আমাদের বলে দিছে যে একটা বস্তু এ কে হচ্ছে কি করা হলো, এ কে হচ্ছে উপর থেকে 120 মিটার উপর থেকে হচ্ছে ফেলে দেওয়া হলো, 120 মিটার উপর থেকে নিচের দিকে ফেলে দেওয়া হলো, ঠিক আছে। আবার ওই সেম সময়ে আরেকটা বস্তুকে
নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে দেওয়া হলো। এখন বলল যে এই বস্তুদ্বয় এই যাত্রাপথে কোথাও একসাথে মিলিত হওয়ার পসিবিলিটি আছে কি, মানে একসাথে ধাক্কা লাগার পসিবিলিটি আছে কি, এটা আমাদের বের করতে বলছে। তো আমাদের বি বস্তুর ক্ষেত্রে কত মিটার পার সেকেন্ড বেগে ছুটছিল? 19.6 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হয়েছিল উপরের দিকে। এটা হচ্ছে বি বস্তু আর এটা হচ্ছে আমাদের এ বস্তু। ওকে, তো এত মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে ছোড়া হয়েছিল। আর এটা তো জিরো ছিল আদিবেগ, এর তো জিরো আদিবেগ, তাই না? 0 মিটার পার সেকেন্ড, কারণ এটা আমরা ওই যে একটু আগেই পড়লাম যে সবার উপরে যে বেগটা যখন উপর থেকে ছোড়া হবে সর্বোচ্চ উচ্চতায় বেগ হয় অলওয়েজ 0। আচ্ছা, আমরা এখন জানি না যে বস্তুটা কোথায় মিলিত হবে, আমাদের বের করতে বলছে যে ভূমি বাদ দিয়ে বস্তুদ্বয় এই যাত্রাপথে কোথাও মিলিত হবে কি, আমরা এখন জানি না যে কোথাও মিলিত হবে। আমরা ধরে নিলাম যে বস্তুটা ভূমি থেকে x মিটার উপরে মিলিত হবে, এই বস্তু দুইটা মানে এইখানে এসে মিলিত হবে, ঠিক আছে? ভূমি থেকে x মিটার দূরত্ব এসে, তাহলে এই দূরত্ব কতটুকু বলো তো? এইটুকু যদি x হয় তাহলে এই টোটালটা আবার 120, তাহলে 120 থেকে এই x টুকু বাদ, তাহলে থাকবে আমাদের 120 মাইনাস x। তার মানে এরা তখন মিলিত হবে যখন এই বস্তুটা x দূরত্ব অতিক্রম করে এইখানে যাবে আর এই বস্তুটা 120 মাইনাস x দূরত্ব অতিক্রম করে এখানে আসবে, তখনই তারা মিলিত হবে, ঠিক আছে? তার মানে এই বস্তুর জন্য টোটাল অতিক্রান্ত দূরত্ব হতে হবে 120 মাইনাস x, আর বি বস্তুর জন্য টোটাল অতিক্রান্ত দূরত্ব হতে হবে x। এর মধ্যে বি বস্তুটা অভিকর্ষ বলের ত্বরণের বিরুদ্ধে যাচ্ছে আর এ বস্তুটা অভিকর্ষ ত্বরণের দিকে পড়তেছে। আচ্ছা, তো এখন আমরা ম্যাথের প্রসেসে আসি। এখন আমাদের জানা আছে জি এর ভ্যালু, দূরত্ব দেওয়া আছে আর বেগগুলো জানা আছে, তাই না? তো তাহলে এই অনুযায়ী কোন সূত্রটা হচ্ছে? প্রথমে আমরা এ বস্তুর ক্ষেত্রে চিন্তা করি যে এ বস্তুর ক্ষেত্রে আমরা চিন্তা করি যে এস এ মানে এস এ বলতে বোঝাচ্ছি এ বস্তু কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, মানে এই মিলিত অবস্থায় পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব এস এ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার, তাই না? তো এর মধ্যে এস এ কতটুকু, সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? 120 মাইনাস এক্স, তাই না, মিলিত হওয়ার জন্য। তাহলে এস এ এর ভ্যালু হবে 120 মাইনাস এক্স। আচ্ছা, এরপরে ইউ এ বস্তুর জন্য আদিবেগ কত? 0 মিটার পার সেকেন্ড, কারণ সে ভূমির উপর থেকে সে নিচের দিকে পড়তেছে, সর্বোচ্চ উচ্চতায় তার হচ্ছে বেগটা 0 হয়। তাহলে এখানে আমাদের হবে 0 ইন্টু টি প্লাস হাফ ইন্টু জি এর ভ্যালু 9.8 ইন্টু টি স্কোয়ার। তো এইখান থেকে আমাদের 120 মাইনাস এক্স ইকুয়াল টু পাবো 4.9, মানে হাফ আর 9.8 হচ্ছে ভাগ করলে পাওয়া যায় 4.9 টি স্কোয়ার। আচ্ছা, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে? এবার আসি বি বস্তুর ক্ষেত্রে। বি বস্তুর ক্ষেত্রে কি হয়? বি বস্তুটা দেখো অভিকর্ষ বলের বিরুদ্ধে, ত্বরণের বিরুদ্ধে উপরের দিকে উঠতেছে, তাই না? তার আমরা আদিবেগ জানি, আর হচ্ছে আমরা দূরত্ব কতটুকু অতিক্রম করছে এই জায়গায় মিলিত হওয়ার জন্য? এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে। ওকে, তাহলে তার ক্ষেত্রে সূত্রটা হলো এস বি ইকুয়াল টু ইউটি প্লাস, এখানে প্লাস হবে না মাইনাস হবে বলো তো? এখানে হবে মাইনাস, কারণ সে অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে যাচ্ছে, তাহলে মাইনাস হাফ জি টি স্কোয়ার। আচ্ছা, এখন এস বি এর ভ্যালু কত, মানে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে? এক্স মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এক্স ইকুয়াল টু ইউ এর ভ্যালু কত? 19.6 ইন্টু টি এর ভ্যালু জানা নাই, বের করতে হবে, মাইনাস হাফ ইন্টু জি এর ভ্যালু 9.8 ইন্টু টি স্কোয়ার, টি এর ভ্যালুটা বের করতে হবে। আচ্ছা, এরপর এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো এই এক্স ইকুয়াল টু পাই 19.6 টি মাইনাস 4.9 টি স্কোয়ার
ঠিক আছে, এটা এখন এক্স এর আরেকটা ইকুয়েশন পাইলাম। সো এখান থেকে প্রথম বস্তুর ক্ষেত্রে একটা ইকুয়েশন পাইছিলাম, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা আরেকটা ইকুয়েশন পাইলাম। এখন আমরা যদি একটু চিন্তা করে দেখো, আমরা যদি এই ইকুয়েশন আর এই ইকুয়েশন মানে 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন যদি যোগ করি, তাহলে কি হয়? এই 4.9 আর এই 4.9 টি স্কোয়ার কাটাকাটি যায় না? কাটাকাটি যাবে, ঠিক আছে। তাহলে শুধুমাত্র থাকবে এই বাম পাশে থাকবে 20 মাইনাস এক্স প্লাস এক্স, আর এই পাশে থাকবে 4.9 টি, এই পাশে থাকবে 19.6 টি স্কোয়ার। আচ্ছা, এটা আমরা করে দেখি যে আমরা কি করব এখন। সমীকরণ 1 প্লাস সমীকরণ 2 করব। তাহলে 1 যদি যোগ করে 120 মাইনাস এক্স আর এই সাইডে হচ্ছে প্লাস এক্স ইকুয়াল টু কী পাবো? 4.9 টি স্কোয়ার প্লাস 19.6 টি মাইনাস 4.9 টি স্কোয়ার। সো এর মধ্যে 4.9 কাটা যাবে, তাহলে এখান থেকে আবার এক্স কাটা যাবে, থাকবে হচ্ছে 120 ইকুয়াল টু 19.6 টি। সো এখান থেকে যদি টি এর ভ্যালু বের করি, তাহলে টি এর ভ্যালু আমাদের বের হবে টি ইকুয়াল টু হবে 6.122 সেকেন্ড, ঠিক আছে। তার মানে যেটা দাঁড়ালো যে এরা দুইজন নিক্ষেপ করার পর, একে উপরে ছোড়ার পর, একে নিচের দিকে ছাড়ার পর ঠিক 6.122 সেকেন্ডে এরা মিলিত হবে এই পয়েন্টে এসে, ঠিক আছে। এখন আমাদের বলছে যে বস্তুদ্বয় মিলিত হবে কিনা। হ্যাঁ, মিলিত হবে। এখন আমরা কোথায় মিলিত হবে সেটা বের করে দেখাবো। তাহলে এই টি এর ভ্যালুটা যদি আমরা এই সমীকরণে বসাই দেই বা এই সমীকরণে বসাই দেই, এখান থেকে এক্স এর ভ্যালুটা বের করতে পারবো না? এক্স এর ভ্যালু, তাহলে টি এর ভ্যালুটা ধরে নিলাম আমরা এই 2 নম্বর সমীকরণে বসালাম, ঠিক আছে। তাহলে টি এর মান 2 নং এ বসিয়ে, আচ্ছা, সো টি এর ভ্যালুটা 2 নম্বরে বসালে পাবো এক্স ইকুয়াল টু হচ্ছে 19.6 ইন্টু 6.122 মাইনাস 4.9 ইন্টু 6.122 তারপর স্কোয়ার। সো এখান থেকে এক্স এর মান পাবো আমরা হচ্ছে 63.94 মিটার। তার মানে দাঁড়াচ্ছে যে এই বস্তুটা ভূমি হতে 63.64 মিটার দূরত্বে তারা মিলিত হবে। মানে এই অংশটার ভ্যালু হচ্ছে ভূমি হতে 63.64 মিটার। তার মানে এই পয়েন্টে এসে মিলিত হবে, ঠিক। আশা করি বুঝতে পারছো ম্যাথটা। আচ্ছা, এখন পরের ম্যাথে আসা যাক। বলা হয়েছে যে 44.1 মিটার গভীর একটি কূপে একটি পাথর নিক্ষেপ করা হলো। কূপের মধ্যে শব্দের বেগ হচ্ছে আমাদের 340 মিটার পার সেকেন্ড হলে পাথর নিক্ষেপের মুহূর্ত থেকে এটি পানিতে পতনের শব্দ শুনতে অতিক্রান্ত সময় কতটুকু হবে? মানে বিষয়টা বলছে যে আমাদের ধরে নাও এটা একটা কূপ ছিল, ওকে, এটা একটা কূপ ছিল। সো কি করা হলো, উপর থেকে এই কূপের ঠিক এই মাথা থেকে মনে করো এই পর্যন্ত পানি আছে, হ্যাঁ। সো এখান থেকে একটা ঢিল ছোড়া হলো, নিচে পড়লো সেটা। সো ঢিল যখন ছোড়া হবে পানিতে সাউন্ড হবে, সাউন্ডের সৃষ্টি হবে, তাই না, এই পয়েন্টে। সো এই সাউন্ডটা আবার উপরে উঠে আসবে না? উপরে উঠে আসবে। এই সাউন্ডটাই তো আমরা আবার শুনতে পারবো, তাই না। তা আমাদের বলছে যে এই পাথর ছোড়ার পর থেকে, পাথর ছেড়ে দেওয়ার পর থেকে কত সময় পরে আমরা এই সাউন্ডটা আমরা শুনতে পারবো। মানে বিষয়টা হলো পাথরটা একবার নিচে পড়ার পর এই সাউন্ডটা আবার উপরের দিকে উঠবে। তার মানে পাথর পড়তে যতটুকু সময় প্লাস এই সাউন্ডটা আবার উপরে উঠতে যতটুকু সময়, সে টোটাল সময়টাই তো হচ্ছে পাথর পতনের কতক্ষণ পর আমরা সাউন্ডটা শুনতে পারবো সেটা, তাই না। আচ্ছা, তাহলে আমাদের কূপের গভীরতা কতটুকু দেওয়া আছে, মানে পানি কতটুকুতে আছে? পানি আছে 44.1 মিটার ডিস্টেন্সে।
আচ্ছা, এরপর কি করা হয়েছে, একটা পাথরকে ছোড়া হলো। পাথরকে যখন ছোড়া হবে, ধরে নাও এ পয়েন্ট এটা, আর এটা ধরে নাও বি পয়েন্ট। ওকে, সো পাথরকে যখন ছোড়া হবে তখন পাথরটা ঠিক আমরা জানি যে ভূমি থেকে সর্বোচ্চ উচ্চতা মানে সবার উপরে উচ্চতায় ইউ এর ভ্যালু বা আদিবেগের ভ্যালু কত হয়, 0 মিটার পার সেকেন্ড হয়, তাই না? তাহলে এটা হবে 0 মিটার পার সেকেন্ড, মানে এই পাথরটার আদিবেগ। আচ্ছা, তো এখানে আমাদের আবার অভিকর্ষ ত্বরণের দিকে বস্তুটা পড়তেছে, তার মানে এখানে জিও জানা আছে, জি এর ভ্যালু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে ত্বরণ জানা আছে। তাহলে ত্বরণ জানা আছে, আমাদের সরণ জানা আছে, আর এখান থেকে বেগও জানা আছে, তাই না? তাহলে আমাদের কোন সূত্র দিয়ে আমরা টাইমটা বের করতে পারবো বলো তো? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই না? কারণ এখানে ইউও জানা আছে, এও জানা, এ বলতে কি জিও জানা আছে, এসও জানা আছে। এখন ভ্যালুগুলো বসাই জাস্ট। এস এর ভ্যালু হচ্ছে 44.1 ইকুয়াল টু এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু 0 ইন্টু টি মানে আদিবেগ 0 প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। সো এই পুরো টার্মটা 0 হয়ে যায়। এখান থেকে পাবো হচ্ছে 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু 44.1। সো এখান থেকে যদি টি এর ভ্যালুটা বের করতে চাই তাহলে আমরা পাবো √44.1 ডিভাইডেড বাই 4.9। সো এটা যদি ক্যালকুলেশন করি আমরা, তোমরা আমার সাথে ক্যালকুলেটর চাপো, সেটা হলো √44.1 ডিভাইডেড বাই 4.9। সো আমাদের ভ্যালু আসে 3, তার মানে 3 সেকেন্ড। তার মানে এই বস্তুটা এই মাথায় এসে পড়তে আমাদের সময় লাগবে 3 সেকেন্ড। সো এইটুকু পাইলাম 3 সেকেন্ড টাইম। সো এবার আমরা দেখব যে এই শব্দটা উপরে উঠতে পড়ার পর এখানে সাউন্ড হবে, এই সাউন্ডটা উপরে উঠতে কতটুকু সময় লাগবে। তো সাউন্ডের বেগ দেওয়া আছে, হ্যাঁ, তো সাউন্ড মেইনলি হচ্ছে আমাদের সমবেগে চলে, ঠিক আছে? এখন তার উপরও বড় কথা হলো যে সমবেগ বুঝবো কিভাবে, যে আমাদের একটাই মাত্র বেগের ভ্যালু দেওয়া আছে সাউন্ডের, ঠিক আছে? তার মানে বা কোনো বস্তুর যদি একটাই বেগ দেওয়া থাকে তো আমরা মনে মনে সমবেগেও কল্পনা করতে পারি। যাই হোক, আমাদের সাউন্ড মেইনলি আমাদের সমবেগে চলে। তাহলে সমবেগে যদি চলে আর আমাদের এই দূরত্বটুকুও জানা আছে, যেখানে আমরা কান পেতে আছি এই পয়েন্টে, যে এখানে কান পেতে আছি, সো এই দূরত্বটুকুও জানা আছে 44.1 মিটার। তাহলে এখান থেকে আমরা টাইমটা বের করতে পারবো না সমবেগের সূত্র থেকে, এস ইকুয়াল টু ভিটি দিয়ে। তাহলে টি ইকুয়াল টু হচ্ছে আমাদের এস ডিভাইডেড বাই ভি। এস এর ভ্যালু হচ্ছে আমাদের 44.1 আর ভি হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে সাউন্ডের বেগ, তাহলে 340। সো টাইম পাবো আমরা হচ্ছে 44.1 ডিভাইডেড বাই 340। সো এখানে পাবো 0.1297 সেকেন্ড। সো তার মানে এই সাউন্ডটা উপরে উঠতে সময় লাগবে কতটুকু, 0.1297 সেকেন্ড। তো এই বস্তুটা নিচে পড়তে লাগছিল 3 সেকেন্ড, আর সাউন্ডটা আবার উপরে উঠতে সময় লাগবে 0.1297 সেকেন্ড। তাহলে আমরা কতক্ষণ পর সাউন্ড শুনতে পারবো? টি টোটাল ইকুয়াল টু হচ্ছে আমাদের T1 প্লাস T2, মানে এটা হচ্ছে T2, এটা হচ্ছে T1। সো এই দুটো যদি যোগ করি পাবো আমরা 3.1297 সেকেন্ড। সো 3.129 সেকেন্ড পর আমরা সাউন্ডটা শুনতে পারবো। আচ্ছা, এরপরে আর একটা ম্যাথ আছে, এই ম্যাথটা করা যাক। আচ্ছা, বলা হয়েছে যে একটা বেলুন হতে একটা ছোট বোতল পড়ে যাওয়ার 20 সেকেন্ড পরে ভূমিতে আঘাত করে, মানে একটা বেলুন হতে একটা ছোট বোতল পড়ে যাওয়ার 20 সেকেন্ড পরে ভূমিতে আঘাত করে। বেলুনটির উচ্চতা নির্ণয় করো, মানে বেলুনটা আসলে কত উপরে ছিল সেটা বের করতে হবে। মানে আমাদের বলছে যে এই পয়েন্টে একটা বেলুন ছিল, এটাকে হচ্ছে এখান থেকে একটা কি ছিল, বোতল ছিল মনে করে বেলুনের এই পয়েন্টে। সো বোতলটা নিচে পড়ে গেল, কতক্ষণ পরে পড়লো ভূমিতে, এটা মনে করো ভূমি, ঠিক আছে? এটা আমাদের ভূমি। সো কতক্ষণ পরে ভূমিতে পড়লো, 20 সেকেন্ড পরে ভূমিতে পড়লো। সো এখানে টি এর ভ্যালু জানা আছে 20 সেকেন্ড। সো 20 সেকেন্ড পর আমাদের ভূমিতে পড়লো, বলছে যে বেলুনটির উচ্চতা নির্ণয় করো। সো এইখান থেকে নিচে ছাড়া হয়েছে, তাই না? নিচে যদি ছাড়া হয় তাহলে আদিবেগ আগের মতোই 0 মিটার পার সেকেন্ড, তাই না? আচ্ছা, আমাদের বেলুনটার উচ্চতা নির্ণয় করতে বলছে, তার আগে জি এর ভ্যালু, জিটা হচ্ছে আমাদের কোন দিকে, নিচের দিকে যাচ্ছে, মানে অভিকর্ষ বলের দিকে তো বস্তুটা পড়তেছে, তার মানে জি এর ভ্যালু এখানে কি হবে, 9.8 পজিটিভ, তাই না?
সো এটা হবে পজিটিভ 9.8। সো তাহলে ওই আগের মতো জি জানা আছে, টি জানা আছে, ইও জানা আছে, এস এর সূত্র কোন এস, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ জিটি স্কোয়ার। সো এখানে সব কিছুই জানা আছে, আমাদের এসটা জাস্ট বের করতে হবে, মানে এই হাইটটা আমাদের বের করতে হবে, এস বা এইচ যে কথাই। সো ইউ এর ভ্যালু জানা আছে, ইউ 0 ইন্টু টি এর ভ্যালু প্লাস হাফ ইন্টু 9.8 ইন্টু হচ্ছে টি এর ভ্যালু কতটুকু জানা আছে 20 সেকেন্ড। সো 20-এর উপর স্কোয়ার। সো এটা যদি করি আমরা ক্যালকুলেটারে 0.5 ইন্টু 9.8 ইন্টু 20 তার উপর স্কোয়ার করলে 1960 মিটার। সো বস্তুটা আসলে এই বেলুনটা আসলে কতটুকু উপরে ছিল, 1960 মিটার উপরে ছিল। আচ্ছা আচ্ছা উচ্চতা আচ্ছা বেলুনটা আসলে এটা আসলে হচ্ছে এখানে দেখো বেলুনটি বাতাসে স্থির ছিল, এটা এইখানে স্থির অবস্থা থেকে আমরা ছাড়ছি তাই না, স্থির অবস্থাতে বেলুনটা ধরে নাও ছাড়ছি। সো নিচের দিকে তখন পড়লো। তো এটা আমাদের প্রথম কেজের উত্তর হলো। হ্যাঁ, সো দ্বিতীয় কেজে বলছে বেলুনটি 50 মিটার পার সেকেন্ড গতিতে ঊর্ধ্বগামী ছিল, মানে বেলুনটা 50 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে যাচ্ছিল, তখন এখান থেকে বোতলটা পড়ে গেল, তখন সেই ক্ষেত্রে কি হবে সেটা আমাদের বের করতে বলছে। তো এখন সেকেন্ড কেজের ক্ষেত্রে যেটা হবে, আমাদের 50 মিটার পার সেকেন্ড বেগে সে এখন ঊর্ধ্বগামী, মানে এই বেগ নিয়ে উপরের দিকে আসলে বেলুনটা উঠতেছিল 50 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। ঠিক তখনই এখান থেকে একটা বোতল নিচে পড়ে যায়। তার মানে এইখানকার এই বেলুনটার একটা বেগ ছিল না এই পয়েন্টে, তার মানে এই বেগটা কতটুকু 50 মিটার পার সেকেন্ড কিন্তু উপরের দিকে, আর অভিকর্ষ ত্বরণ কাজ করে কোন দিকে, নিচের দিকে। তাহলে এই বস্তুটার বা যখন সেকেন্ড কেজে আসবো তখন এই বেলুনটার আদিবেগ আর 0 থাকবে না, তখন সেটা হয়ে যাবে আমাদের -50 মিটার পার সেকেন্ড। কেন মাইনাস? কারণ সে অভিকর্ষ ত্বরণের বিপরীতে সে বেগটা কাজ করতেছে উপরের দিকে, যার কারণে এখানে আমরা -50 মিটার পার সেকেন্ড দিলাম। এবার বস্তুটা দেখো, এবার কি হয়েছে যে এখান থেকে বোতলটা নিচে পড়তেছে এবার, ঠিক আছে। বোতলটার আদিবেগ কতটুকু ছিল উপরের দিকে -50 মিটার পার সেকেন্ড, কিন্তু বোতলটা আবার পড়তেছে নিচের দিকে, ঠিক আছে। তাহলে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এখানে প্লাসই হবে কারণ বোতলটা তো নিচে পড়তেছে, আমাদের মেইনলি বোতল দরকার, বেলুনটা এখন উপরে উঠতেছে, ওটা হচ্ছে আমাদের বেলুন আর বোতলের আদিবেগ, ঠিক আছে। কারণ বোতলটা তখন বেলুনের মধ্যেই তো ছিল, তাহলে বেলুন আর বোতলের আদিবেগ হচ্ছে -50 মিটার পার সেকেন্ড। কিন্তু এবার বেলুনটা তো নিচে পড়তেছে, নিচে যখন পড়বে তখন সে অভিকর্ষ ত্বরণের দিকে পড়বে, যার কারণে এখানে প্লাস হয়েছে এইখানে। সো এবার আমরা ভ্যালুগুলো বসাবো, এস এর ভ্যালু বের করব। সো ইউ এর ভ্যালু কত, -50, মাইনাসই দিতে হবে কারণ সে উপরের দিকে যাচ্ছিল আদিবেগ, ইন্টু টি এর ভ্যালু দেওয়া আছে 20 প্লাস হচ্ছে আমাদের হাফ ইন্টু 9.8 ইন্টু 20 স্কোয়ার। সো এটা যদি করি তাহলে আমরা ক্যালকুলেশন করলে, তোমরা আমার সাথে ক্যালকুলেটর চাপো, -50 ইন্টু 20 প্লাস হচ্ছে 0.5 ইন্টু 9.8 ইন্টু 20 স্কোয়ার। সো এটা যদি করি তাহলে পাই 960 মিটার। সো তাহলে বস্তুটা 960 মিটার উপরে যখন বস্তুটা চলমান ছিল উপরের দিকে, তাহলে ভূমিতে 960 মিটার ছিল। তাহলে দুইটা কেজের ক্ষেত্রে দুইটা উত্তর পাইলাম আমরা। তো এই পর্যন্তই ছিল আমাদের পরন্ত বস্তুর যে ম্যাথগুলো। তো আশা করছি তোমরা সবগুলোই বুঝতে পারছো। আমি সবগুলোই চেষ্টা করছি আমার ইয়াতে সহজভাবে বোঝানোর। তো কোনো কিছু যদি না বুঝতে পারো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাই দিবা, আমি সবসময় আছি তোমাদের হেল্প করার জন্য। তো দেখা হবে নেক্সট চ্যাপ্টার নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।